আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পিলখানা হত্যার বিচার নিশ্চিত করা হবে, সশস্ত্র বাহিনীর দরবারে প্রধানমন্ত্রী। পেশাদারিত্বের সাথে আপোষ না করার আহ্বান, জুলাই আন্দোলনে বাহিনীর ভূমিকার প্রশংসা। ঢাকা সহ 4 সিটিতে হামিদ টিকাদান কর্মসূচি শুরু, প্রচারণার অভাবে রাজধানীর কেন্দ্রগুলোতে উপস্থিতি কম। ময়মনসিংহে উপসর্গে আরও 2 শিশুর মৃত্যু। ফুয়েল পাশেও মিলছে না সুফল, সার্ভার জটিলতায় কাজ করছে না অ্যাপ। ভোগান্তি কমাতে সব পাম্প চালু রাখার দাবি গ্রাহকদের। বৈদেশিক আয়ের চাপ মোকাবেলায় জনশক্তি রপ্তানিতে বিকল্প উৎস খুঁজছে তথ্যমন্ত্রীর আহ্বান। প্রবাসীদের প্রতি হুন্ডি পরিহারের অনুরোধ। এবং ম্যারাথন বৈঠকেও শান্তি আলোচনায় পৌঁছাতে ব্যর্থ ইরান আমেরিকা। চুক্তি নিয়ে মাথা ব্যথা নেই ট্রাম্পের, ইরানকে সহায়তায় চীনের প্রতি সতর্কবার্তা। এবারে বিস্তারিত। সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার ও দলের সম্পদ নয়। এ বাহিনী দেশের শক্তি ও মর্যাদার প্রতীক বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা সেনানিবাসে অফিসার ও সৈনিকদের দরবারে প্রধানমন্ত্রী এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আধিপত্যবাদকে কখনো মেনে নেওয়া হবে না। সশস্ত্র বাহিনী শক্তিশালী ও ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ পরাভূত করতে পারবে না। বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চায় জানিয়ে তারেক রহমান বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর অফিসার ও সৈনিকদের দরবারে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনা প্রাঙ্গণ মিলনায়তনে পৌঁছলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তার প্রতিরক্ষা উপদেষ্টা ও 3 বাহিনী প্রধান। সশস্ত্র বাহিনীর অফিসার ও সৈনিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেকে গর্বিত সেনা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য উল্লেখ করে শৈশবের স্মৃতিচারণ করেন। কুচকাওয়াজের শব্দ আর বিউগলের সুর আমার অতি পরিচিত। সেনা পরিবেশেই আমি আমার পিতা, মাতা এবং আমার একমাত্র ছোট ভাইয়ের সঙ্গে বেড়ে উঠেছি। আজ আমি আপনাদের সামনে সেনা নিবাসে এই দরবারে যখন দাঁড়িয়েছি, তখন আমার মা, বাবা, একমাত্র ভাই আর আমাদের মাঝে নেই। এমনকি আমাদের সকলের স্মৃতি বিজড়িত সেনানিবাসের বাড়িটিও আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। অভ্যন্তরীণ যে কোনো প্রয়োজন ও জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসেবে দেশ বিদেশে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে চায়। 2009 সালে বিডিআর পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞ চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ 1.5 দশকের শাসন শোষণের সময় দেশের সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টাও চালানো হয়। 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশের স্বাধীনতা প্রিয় জনগণকে আশান্বিত করেছে। 2024 সালের 5ই আগস্ট পরবর্তী অস্থির সময়ে এবং দৃশ্যমান প্রশাসনিক অচলাবস্থাতেও সশস্ত্র বাহিনী অসাধারণ ভূমিকা পালন করেছে। গত 12ই ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সশস্ত্র বাহিনীর সহায়তা ছিল দেশ ও জনগণ এবং গণতান্ত্রিক বিধিবিধানের প্রতি সশস্ত্র বাহিনীর আস্থা ও বিশ্বাসেরই প্রতিফলন। প্রধানমন্ত্রী বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী তার সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের নানা উদ্যোগের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী জানান, সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন কাঠামো পুনর্মূল্যায়ন, চিকিৎসা সেবা ও বাসস্থান সহ সুযোগ সুবিধা বৃদ্ধি করতে কাজ করছে সরকার। দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত সদস্যরাও ভিডিও কনফারেন্সের মাধ্যমে দরবারে অংশ নেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।
সারা দেশে হাম আতঙ্কের মধ্যেই ঢাকা উত্তর, দক্ষিণ, বরিশাল ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনে হাম রুবেলার বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। আগামী 14 মে পর্যন্ত চলবে এই কার্যক্রম। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাকত হোসেন। তৌহিদুর রহমান তুহির প্রতিবেদন। হাম আতঙ্কের মধ্যে আশার সঞ্চার। 4 সিটি কর্পোরেশনে হাম রুবেলার বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু করল স্বাস্থ্য বিভাগ। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাকত হোসেন। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটিতে প্রায় 9 লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। এ লক্ষ্যে দক্ষিণে 90টি স্থায়ী ও 450টি অস্থায়ী কেন্দ্রে এবং উত্তর সিটিতে 54টি স্থায়ী ও 502টি অস্থায়ী কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। ঢাকা সিটি কর্পোরেশন নর্থ এন্ড সাউথ যদি আমরা সাকসেসফুলি কভার করতে পারি গ্রুপটাকে, দ্যাট ইজ ফ্রম 6 মান্থস টু 59 মান্থস, 1 মান্থ বিলো 5 ইয়ার্স, এই গ্রুপটাকে যদি আমরা টিকাদান কর্মসূচির আওতায় আনতে পারি তাহলে আশা করি আমরা মিজেলসের আত্মঘাতী হামলা থেকে বা রূপ থেকে আমরা নিজেদেরকে সেভ করতে পারি। ক্যাম্পেইনের প্রথম দিনে নগরীর টিকা কেন্দ্রগুলোতে শিশুদের উপস্থিতি ছিল কম। এটা একটা আতঙ্ক বিরাজ করতেছে, মনে করেন বিভিন্ন জায়গায় কথা শুনতেছি, এর জন্য তাকে নিয়ে আসছি যাতে ঝামেলা থেকে মুক্ত থাকে। আর আসলে ক্যাম্পেইনটা একটু ভালো মতো করলে যাতে সব এরিয়ার মানুষগুলো জানতে পারে যে নতুন করে সরকার টিকা আবার এনেছে। আমরা স্কুলে লিস্ট নিয়ে আসি, স্কুলে বাচ্চাদের আমরা বলে আসি আমাদের স্কুলে বাচ্চাদের মনে আমাদের এখানে প্রোগ্রাম করাবো না, স্কুলে হবে। ফিল্ডে গেছিলাম, আমরা বাচ্চাদের বলেছি। তো কোনো বাচ্চা আসে নাই, এভাবে গার্ডিয়ানের ইনফরমেশন নিয়ে গেছে, জেনে গেছে যে আরো কয়েকদিন আছি বা কি করব। শিশুদের হাম রুবেলা প্রতিরোধে বরিশাল নগরীতেও শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। সকালে নগরীর মল্লিকা কিন্ডারগার্টেন স্কুলে ক্যাম্পেইনের উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। এদিকে হামে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 2 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ভর্তি হয়েছে 26 শিশু। ঝালকাঠিতেও বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা। শিশুদের পাশাপাশি বিভিন্ন বয়সের মানুষও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। জেলার বিভিন্ন স্থানে জরুরি ভিত্তিতে হাম রুবেলার টিকাদান কর্মসূচি চলছে। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। মানবিক ও নৈতিকতার সাথে দায়িত্ব পালনে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শাকত হোসেন। বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে এ দাবি জানান তিনি। এ সময় সংগঠনটির সভাপতি ডক্টর শেখ মহিউদ্দিন বলেন, আন্তর্জাতিক মানের চিকিৎসক গড়ে তুলতে কাজ করছে বিপিএমসিএ। দাবি জানান সরকারের সহযোগিতার। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর উত্তরার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মেডিকেল কলেজ মালিকদের সংগঠন বিপিএমসিএর 17তম বার্ষিক সম্মেলন ও সাধারণ সভা। এ সময় নতুন কমিটির 21 জন সদস্যকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা খাতে বেসরকারি মেডিকেল কলেজের ভূমিকা অপরিসীম। তুলে ধরেন মানবিক চিকিৎসক গড়ে তোলার বিষয়। মেডিকেল এথিক্স, একটা ডাক্তার একটা রোগীর কাছে ইজ নেক্সট টু গড। উই হ্যাভ টু রান এ লং ওয়ে টু মেক ডাক্তার্স ফুললি মরালি ইকুইপড উইথ দ্য মেডিকেল এডুকেশন। আমাদেরকে আরও অনেক, প্রত্যেকের মালিক পক্ষ আপনারা যারা আছেন আপনাদেরকেও অনেক চিন্তা করতে হবে টু মেক এ ভেরি গুড ডাক্তার। গুড ডাক্তার মিনস মরালি গুড অ্যান্ড এডুকেশনালি গুড। অনুষ্ঠানে বিপিএমসিএর সভাপতি ডাক্তার শেখ মহিউদ্দিন বলেন, আন্তর্জাতিক মানের চিকিৎসক গড়ে তুলতে কাজ করছে সংগঠনটি। তুলে ধরেন বেসরকারি মেডিকেল কলেজের নানান সীমাবদ্ধতার কথা। সরকারি মেডিকেল কলেজে ধরেন আপনি 6000 ডাক্তার তৈরি করতে, তাকে সরকারি মেডিকেল কলেজ 4000 ডাক্তার তৈরি করছে, এটা বিরাট একটা ব্যাপার। আমাদের পরিকল্পনা হলো যে আমরা এটাকে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড করতে চাই, যেন এটা নিয়ে আমাদেরকে কোশ্চেন না করে যে বেসরকারি মেডিকেল কলেজগুলো এটা মানে ভালো না। এরা আমরা খুব একটা কোয়ালিটি স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি, একটা স্ট্যান্ডার্ডে। সেজন্য একটা মানে আমাদের কাউন্সিল তৈরি হয়েছে যাতে এটা কোয়ালিটি খুব বাড়ায়। এই ব্যাপারে আমরা খুবই সজাগ এবং প্রত্যেকটা মেডিকেল কলেজে শুধুমাত্র এমবিবিএস পাস করবে না, সেখান থেকে পোস্ট গ্রাজুয়েশন করবে, মানে স্পেশালিস্ট হবে, এটা আমাদের একটা স্বপ্ন। বাংলাদেশে বর্তমানে 69টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, যার আসন সংখ্যা 6308টি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ফুয়েল পাস করেও তেল নেওয়ার ভোগান্তি কমেনি ফিলিং স্টেশনগুলোতে।
সার্ভার জটিলতায় কাজ করছে না অ্যাপ। এতে নতুন ভোগান্তিতে গ্রাহকরা। এছাড়াও রাজধানীর বেশিরভাগ পাম্পে ডিপো থেকে তেল আসতে দুপুর হয়ে যাচ্ছে। তেল সংকটে বন্ধ পাম্পগুলো খোলা না হলে দীর্ঘ লাইন কমবে না বলে জানান সংশ্লিষ্টরা। মুশফিকুর রহমানের রিপোর্ট। প্রায় 14 ঘন্টার অপেক্ষা, লম্বা লাইন ঠেলে পাম্পে পৌঁছানোর আগেই রিজার্ভ ট্যাঙ্কির অবশিষ্ট তেলটুকু শেষ। ফলে অতি কষ্টে ঠেলে ঠেলে নিতে হচ্ছে গাড়ি। তেল নাই, বন্ধ হয়ে গেছে গাড়ি। রাত্র 10টা বাজে আইয়ে সিরিয়াল দিছে, আন বন্ধ ঢুকতে নাই, গাড়ি তেলটা ছিল সব শেষ হয়ে গেছে। গাড়ি এখন ঠেলে ঠেলে পাম্পে যেমন নিতে হবে, নাহলে ওই যে 60 দিনের ঝামেলা করবে কে? ওই যে গাড়িটা রাখছে এক লাইনে, এলপিজি লাইনে রাখছে গাড়ি, এখন ওই যে 60 দিন আইয়া এখন আমরা মামলা দেবে, তাহলে আমরা কই যাবো বলেন? রাত পেরিয়ে দিনভর অপেক্ষা। চাকরি বাঁচাতে হলে মালিকের গ্যারেজে ফেরা যাবে না তেল ছাড়া। যে কোনো ভাবে তেল নিতে হবে, চাকরি বাঁচাইতে হবে, বাচ্চা স্কুল কোচিং আছে, কোচিং নিতে হবে। পাম্পে আসে শুধু তেল আসবে এ যাবত তেল পাই না, এখন না খেয়ে পর্যন্ত রাস্তার মধ্যে শুয়ে আছে ভাই। এমন চিত্র এখন রাজধানীর খোলা থাকা প্রায় সব পাম্পেই। ফুয়েল পাস থাকলেও তা কাজ করছে না বলে অভিযোগ গ্রাহকদের। ভোগান্তির নতুন রেকর্ড তৈরি হচ্ছে প্রতিদিনই। আমি গত পরশুদিন ফুয়েল পাস অ্যাপ ডাউনলোড করে ওখানে অ্যাকাউন্ট খুলছি, অ্যাকাউন্ট খুলে কিউআর কোডটাও রাখছি। এখন আজকে দেখেছি যে অ্যাপস কাজ করতেছে না, মেইনটেনেন্স চলতেছে লেখা আসে। ভাই সকাল 7টার 10 মিনিট আগে এসে দাঁড়াইছি এবং বাসায় ফোন দিয়ে বলছি যে বাজার নিয়ে আসতেছি। আমি সিঙ্গারা সমোসা খাইয়ে নিছি, বাসায় রান্নাও করে মনে হইতেছে ভাই আরো 1 ঘন্টা লাগবে। মনে হয় না আমার সকালকার বাজার 2 বেরো খাইতে পারবো, রাত্রে খাইতে হইবে। এদিকে কয়েকটি পাম্পে পরীক্ষামূলক ফুয়েল পাস চালু করার কথা থাকলেও কাজ করছে না সার্ভার। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ঢাকার সবগুলো পাম্প একসাথে খোলা না থাকলে অতিরিক্ত চাপ কমানো সম্ভব না। আমি সরকারি নির্দেশনা অনুযায়ী আমি কিন্তু মাইকিং করেছি, নো ফুয়েল পাস, নো ফুয়েল। এখন আমি আজকে সকালে সেটা কিন্তু অ্যাক্টিভেট পাচ্ছি না বা আমি ওইভাবে সার্ভিস দিতে পারছি না। সবার তো আসলে স্মার্টফোনও নাই, 1 নাম্বার। আমরা যারা আমাদের যে অপারেটর তাদেরও কিন্তু সবাই যে স্মার্টফোন ইউজ করতে পারে বা ইউজার কিন্তু নাই। তো সে জায়গা থেকে এখন ধরেন যার নাই, স্মার্টফোন নাই, তাহলে সে কি ফুয়েল পাবে না? ঢাকাতে প্রায় 100 স্টেশন আছে, আপনি দেখবেন হাতে গোনা 5-7 স্টেশন রান করতেছে। তো ওই অন্যান্য স্টেশনের প্রেশারগুলো কিন্তু আমাদের উপরে চলে আসতেছে। অবৈধ মজুদ আর প্রয়োজনের অতিরিক্ত তেল নেয়ার প্রবণতা ঠেকানো না গেলে পরিস্থিতি আরও জটিল হবে বলে মনে করছেন পাম্প সংশ্লিষ্টরা। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘায়িত হলে চাপ পড়বে বৈদেশিক আয়। এই অবস্থায় জনশক্তি রপ্তানির বিকল্প উৎস খুঁজতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আর প্রবাসীদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনে দূতাবাসগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। গবেষণা সংস্থা NRB'র আয়োজিত সীমানা ছাড়িয়ে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। তরিক ইসলামের আরেকটি রিপোর্ট। সকালে রাজধানীর অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি NRB এর সীমানা ছাড়িয়ে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ের উদ্বোধন। এ সময় দেশের ইতিবাচক ইমেজ বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে আহ্বান জানান সংগঠনটির সভাপতি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ আমাদেরকে কঠিন চাপের মধ্যে ফেলবে। বাংলাদেশের প্রায় 10 থেকে 15 লক্ষ মানুষের কর্মসংস্থান হারাবার একটা ঝুঁকি তৈরি হয়েছে। আমরা আশা করি এখান থেকে আমরা উত্তরণ ঘটাতে সক্ষম হব। অনুষ্ঠানে প্রবাসীদের সুরক্ষায় দূতাবাসগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের দাবি জানান বক্তারা। আমাদের দূতাবাসগুলো নাগরিকদের প্রতি যে একটা দায়বদ্ধতা কিংবা তাদের রেসপন্সিবিলিটি, যে আমার দেশের নাগরিক এখানে আছে, তাদের একটা অসুবিধা, একটা সমস্যা যে র্যাপিড রেসপন্স করা কিংবা দায়িত্বশীল ভূমিকা নেওয়া, সেটা আমরা খুব কম দেখেছি। একটা পারসেপশন আছে যে বাংলাদেশ হাই কমিশন যেসব দেশে আছে, আমাদের এমবাসিগুলো ঠিকমতো তারা কাজ করে না বা সেবা দিতে পারে না। আমি যেটা দেখলাম যে আমি এই দায়িত্বে আসার পরে যে তাদেরকে এমপাওয়ার করা হয় নাই, তাদেরকে সেই ক্ষমতায়নটাই করা হয় নাই। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব ও জনশক্তি রপ্তানিতে বিকল্প শ্রমবাজার ও রপ্তানি পণ্যের বৈচিত্র্য তৈরিতে গুরুত্ব তুলে ধরেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আমাদের বৈদেশিক মুদ্রার উৎস কিন্তু দুটোই খুব টলটলায়মান, এবং সেন্টার ফর NRB'র মতো অর্গানাইজেশনের উচিত যে সরকারকে চোখে আঙিল দিয়ে এটা দেখানো, জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা এবং এর সমাধানের জায়গাটা কোথায় কোথায় আছে আপনাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে সেটাকেও তুলে ধরা উচিত এবং আপনাদের একজাক্ট এক্সপার্টিসকেও কিন্তু এনগেজ করা উচিত এটার সঙ্গে। এদিকে রেমিটেন্স গ্রহণকারী সেরা কয়েকটি ব্যাংকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে হুন্ডি পরিহার করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান বক্তারা। তরিক ইসলাম,
এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। রোববার আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত 50,000 টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত 7 এপ্রিল ভোরে শিরিন শারমিন চৌধুরীকে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ওই দিন এই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। মামলার সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের 18 জুলাই লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনির ভেতরে মিছিল করেছিলেন ভুক্তভোগী মোহাম্মদ আশরাফুল ওরফে ফাহিম। ঘটনার দিন আসামিদের ছোড়া গুলিতে ভুক্তভোগীর বাম চোখ নষ্ট হয়ে যায়। গত 17 জুলাই লালবাগ থানায় হত্যাচেষ্টা মামলা করে ভুক্তভোগী আশরাফুল। সংরক্ষিত নারী আসনে 1000-এর বেশি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যাদের আন্দোলনে অবদান আছে, বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন, তাদের মনোনয়ন দেওয়া হবে। তিনি বলেন, গুণী ও সাংস্কৃতিক কর্মীরাও মনোনয়ন নিয়েছেন। ত্যাগ ও শিক্ষাগত যোগ্যতা এবং যারা গুণী নারী কর্মী তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমাদানের শেষ দিনে এসব কথা বলেন তিনি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল থেকেই নেতাকর্মী ও সম্ভাব্য প্রার্থীদের ঢল নামে। গতকাল কণ্ঠশিল্পী কনক চাপার সাথে খারাপ আচরণ করায় দুঃখ প্রকাশ করেছে বিএনপি। যারা তার সাথে দুর্ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রিজভী। আগামী 12 মে অনুষ্ঠিত হবে সংরক্ষিত 50টি নারী আসন নির্বাচন। বিএনপি জোট পাবে 36টি আসন। গণতন্ত্রকে ধ্বংস করে আওয়ামী লীগ সরকার জাতীয় সংসদকে গোয়ালঘরে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন সরকার দলীয় হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিএনপি সরকার সংসদকে মানুষের ভাগ্য পরিবর্তনের প্রাণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় বলেও জানান তিনি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় অনুষ্ঠানের সঞ্চালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশ গঠনে এই সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেমস হামিমের রিপোর্ট। আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলমান রাজনীতি এবং ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তা নিয়ে এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে অংশ নেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এটিএন বাংলার বার্তা পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, রাজনৈতিক সংকট সমাধান রাজপথে নয়, সংসদে আলোচনার মাধ্যমে হওয়া উচিত। বিরোধী দলকে সংসদমুখী রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান তিনি। রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার, তারা নিয়মতান্ত্রিক আন্দোলন করবে। যে আন্দোলন রাজপথে আমরা কি হবে, রাজপথে তাদের সব আমাদের অধিকার আছে, তাদের অধিকার আছে। বিরোধীরা এত রাজনৈতিকভাবে হয়তো তারা মনে করেছে, আমরা মনে করি যে এটা এমন কোনো বড় ইস্যু না। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে প্রতিপক্ষকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু বিএনপি কখনোই প্রতিহিংসা রাজনীতি করেননি এবং ভবিষ্যতে করবেন না। নেতাদেরকে জুডিশিয়ালি কিলিং করা, হত্যা করা, সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো মানুষকে হত্যা করা, এটা সবসময় তারা এই যে নোংরা রাজনীতি করেছে, তারই মানে এই অন্যায় অবিচার এদেশের ছাত্র জনতার আন্দোলনের কারণে আজকে তাদেরকে খেসারত দিতে হয়েছে। জিয়াউর রহমান কৃষি বিপ্লব ঘটিয়ে দেশকে উন্নয়নের দিকে নিয়ে গিয়েছিলেন। তার দেখানো পথ ধরে তারেক রহমান দেশকে সামনের দিকে এগিয়ে নেবেন, এমন প্রত্যাশা করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। পার্লামেন্টারি ডেমোক্রেসির যে সূচনা, সেই সূচনা পুনরায় বাংলাদেশে যেটি শুরু হয়েছে সেটি আমাদেরকে ধরে রাখতে হবে, সেটি আমাদেরকে মেনে চলতে হবে। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য সংসদে আলোচনা হবে, সংসদে তর্ক হবে, সংসদে যুক্তি হবে এবং এই পার্লামেন্টারি ডেমোক্রেসির যিনি উদ্যোক্তা, যিনি প্রবক্তা বেগম খালেদা জিয়ার কথা আজকে এই মুহূর্তে বলতেই হয় যে তিনি বাংলাদেশকে যেভাবে প্রতিহিংসামুক্ত বাংলাদেশ গড়বার জন্য প্রত্যয় করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশকে একটি সবুজ বিপ্লবের মাধ্যমে দেশ গড়বার চেষ্টা করেছেন, তার বর্তমান সংসদ উন্নত ও সমৃদ্ধশালী দেশ গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন আলোচকরা। আমি আশাবাদী। জেমস হামিম, এটিএন বাংলা, ঢাকা। নতুন
বগুড়া 6 আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা এবং শেরপুর 3 আসনের সাধারণ নির্বাচনে বিএনপির মাহমুদুল হক রুবেল সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। দুপুরে জাতীয় সংসদ ভবনের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান। এরপর তারা শপথ বইয়ে সই এবং স্পিকারের সঙ্গে করমর্দন করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রিসভার সদস্য ও সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। টানা 21 ঘন্টার ম্যারাথন বৈঠক করেও কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ ইরান ও আমেরিকা। রোববার সকালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, পরমাণু বোমা তৈরির পেছনে ছুটবে না এমন কথা দিতে পারেনি তেহরান। ওদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, হরমুজ প্রণালী দিয়ে টানা দ্বিতীয় দিনেও আলোচনা চলবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চুক্তি হওয়া কিংবা না হওয়া তার কাছে খুব একটা বড় বিষয় নয়। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, যুদ্ধে ইরানকে সহায়তা অব্যাহত রাখলে চায়নার পরিণতি ভালো হবে না। আরও জানাচ্ছেন আদি মোহাম্মদ। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয়। সেই থেকেই ইরান ও আমেরিকার শীর্ষ পর্যায়ে মুখ দেখাদেখি বন্ধ। আলোচনা তো দূরের কথা, প্রায় 47 বছর পর মধ্যপ্রাচ্য যুদ্ধ সেই সুযোগ এনে দিল। নিরাপত্তার দুর্ভেদ্য প্রাচীর তৈরি করা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আমেরিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে মুখোমুখি আলোচনা করলেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। আর সেই বৈঠক চলেছে টানা 21 ঘণ্টা ধরে। ম্যারাথন বৈঠক শেষে স্থানীয় সময় রোববার সকালে সংবাদ সম্মেলনে হাজির হন আমেরিকান প্রতিনিধি দলের প্রধান ভ্যান্স। জানান, ইরানের সঙ্গে লম্বা সময় বৈঠক হলেও তাতে কোনো সমঝোতা হয়নি। Bridge the gap and get to a deal. We have been at it now for 21 hours and we've had a number of substantive discussions with the Iranians. That's the good news. The bad news is that we have not reached an agreement. তিনি বলেন, পরমাণু বোমা তৈরির পেছনে ছুটবে না এমন কথা দিতে পারেনি তেহরান, তাই শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। তবে ভ্যান্স দাবি করলেন, বর্তমানে ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস করে দিয়েছে পেন্টাগন। সেই সাথে দেশটিকে সবশেষ একটি প্রস্তাবনাও দেয়া হয়েছে বলে জানালেন জেডি। We need to see an affirmative commitment that they will not seek a nuclear weapon and they will not seek the tools that would enable them to quickly achieve a nuclear weapon. ওদিকে তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি বলেছেন, উভয় পক্ষ বেশ কিছু বিষয়ে একমত হলেও কিছু বিষয়ে মতভেদ রয়ে গেছে। তাছাড়া এতদিনের সংকট একদিনের আলোচনাতেই সমাধান হবে সেটি আশা করাও ঠিক হবে না। در مورد یک سری از موضوعات ما به تفاهم‌هایی رسیدیم واقعیت। আর ইরানের গণমাধ্যম বলছে, কৌশলে আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছিল ওয়াশিংটন। তবে বলা হচ্ছে, হরমুজ প্রণালী নিয়ে টানা দ্বিতীয় দিনেও আলোচনা চলবে। এ সময় ওয়াশিংটনকে অযৌক্তিক আবদার অনুরোধ করতেও নিষেধ করা হয়। অন্যদিকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চুক্তি হওয়া কিংবা না হওয়া তার কাছে খুব একটা বড় বিষয় নয়। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, আগামীতে যুদ্ধে ইরানকে সহায়তা করলে চায়নার পরিণতি ভালো হবে না। আমেরিকার গোয়েন্দা সংস্থা বলছে, ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ ব্যাপক সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে বেইজিং। এদিকে সৌদি আরবে যুদ্ধ বিমান সহ বেশ কিছু প্রতিরক্ষা সরঞ্জাম পাঠিয়েছে পাকিস্তান বলে জানিয়েছে রিয়াদ। আদিব মোহাম্মদ, ATN বাংলা। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াসিন বলেন, প্রি পাইলটিং পর্যায়ে 8 বিভাগের 10টি জেলার 11 উপজেলার 11টি ব্লকে 22,065 জন প্রান্তিক ও দরিদ্র কৃষক পাবেন এই কার্ড। পর্যায়ক্রমে 4,27,00,000 কৃষককে এই কার্ড দেওয়া হবে। কৃষক, মৎস্য চাষী,
প্রাণী সম্পদ ও দুগ্ধ খামারি সহ ভূমিহীন প্রান্তিক ক্ষুদ্র মাঝারি ও বড় শ্রেণীর সব কৃষককে অন্তর্ভুক্ত করা হবে। দেশের ক্ষুদ্র চাষিদের প্রণোদনা সহ 10 সুবিধা নিশ্চিতে টিসিবির ফ্যামিলি কার্ডের আদলে সারা দেশে চালু হতে যাচ্ছে কৃষক কার্ড কার্যক্রম। এর মাধ্যমে কৃষকের পরিচয় ডিজিটাল করা হবে, যা ফ্যামিলি কার্ডের মতো কাজ করবে। এই কার্ডে বছরে একবার 2500 টাকা দেওয়া হবে। নিউ ইয়র্কে বাংলাদেশের কনসুলেট জেনারেল কার্যালয়ে অনুষ্ঠিত হলে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতে শুরু হওয়া অনুষ্ঠানে গভীর শ্রদ্ধায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের স্মরণ করা হয়। এতে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী সহ নিউ ইয়র্কে বসবাসরত প্রবাসী বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। তরুণরা সামাজিক অপরাধ রোধে নিজ উদ্যোগে কোনো প্রযুক্তি উদ্ভাবন করলে সরকারের পক্ষ থেকে তাতে অর্থায়ন ও বাজারজাতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাসাস। ধানমন্ডিতে জাতীয় দক্ষতা সংকট মোকাবেলায় জেন বাংলাদেশ ও ড্যাফোডিলের উদ্যোগে আয়োজিত ইউথ এমপ্লয়াবিলিটি সামিটে এসব কথা বলেন তিনি। সামিটে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের তৈরি অত্যাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শিত হয়। আমরা দিতে পারি। আপনারা যদি একটা সফটওয়্যার ডেভেলপ করতে পারেন, সফটওয়্যার সাথে হার্ডওয়্যার ডেভেলপ করতে পারেন, এটা প্যাটার্ন রিকগনিশন, যেটাকে আশা করি যে ছুরি ধরছে বা এটা ধরছে ওটা ধরছে, চিন্তাই করছে, এরকম কিছু হচ্ছে, সিসিটিভি ক্যামেরা যদি আসে ওখানে আপনারা ফ্ল্যাশ লাইট মারবেন এবং সঙ্গে সঙ্গে ওইখানে একটা সাইরেন বাজা শুরু হবে। এরকম একটা সফটওয়্যার হার্ডওয়্যার কিছু যদি আপনারা তৈরি করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে বলছি বিশাল অঙ্কের টাকা দিয়ে আপনাদেরকে পুরস্কৃত করে আপনাদের ওটা বাজারজাত কিভাবে করা যায় সেটা আমি আপনাদের সাথে দাঁড়িয়ে বাজারজাত করা যাবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। শনিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর রোববার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষিয়ান সঙ্গীতশিল্পী। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি। শিল্পীর নাতনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, দীর্ঘদিন ধরে আশা ভোসলে খুবই ক্লান্ত ছিলেন। এছাড়া তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছিল। দীর্ঘ সঙ্গীত জীবনে তিনি ভারতের বিভিন্ন ভাষায় অসংখ্য চলচ্চিত্র ও অ্যালবামের জন্য গান রেকর্ড করে অসামান্য জনপ্রিয়তা অর্জন করেন। দাদা সাহেব ফালকে পুরস্কার, পদ্মভূষণ সহ বহু সম্মানে ভূষিত এই শিল্পীর মৃত্যুতে সঙ্গীত জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এবারে খেলার খবর। সবচেয়ে কম বয়সে লা লিগায় লামিনে ইয়ামালের ১০০তম ম্যাচ খেলার কীর্তি গড়ার দিনে স্প্যানিয়লকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জয়ের পথে আরও এগিয়ে গেল বার্সেলোনা। নিজেদের মাঠ ক্যাম্প নুয়ে খেলার ৯ ও ২৫ মিনিটে ফেরান তোরেসের কল্যাণে ২-০ এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা। ৫৬ মিনিটে পল লোসানো এমপিওনিয়ের হয়ে একটি গোল শোধ করেন। তবে ৮৭ মিনিটে পাল্টা আক্রমণে নিজের ১০০তম ম্যাচে গোল করেন ইয়ামাল। ২ মিনিট পর রাশফোর্ডের কল্যাণে ৪-১ ব্যবধানে বড় জয় পায় কাতালানরা। শেষ করছি পাহাড়ি বর্ষবরণ খবর দিয়ে। রঙিন ও উৎসবমুখর হয়ে উঠেছে পাহাড়ি জনপদ। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী বিজু, সাংরাই, বৈশু, বিশু, সংক্রান, চাংলান, পাতা ও বিহু উদযাপনকে কেন্দ্র করে পাহাড় জুড়ে বইছে উৎসবের আমেজ। ফুল ভাসানো, পাজন রান্না, প্রার্থনা এবং নানা সাংস্কৃতিক আয়োজনে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিচ্ছেন পাহাড়ের মানুষ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জাহিদুল আলমের রিপোর্ট। বর্ষবরণ উৎসবকে ঘিরে এখন রঙিন পাহাড়ি জনপদ। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী বিজু, সাংরাই, বৈশু,
বিশু, চাংক্রান সহ নানা উৎসব উদযাপনে পাহাড় জুড়ে বইছে আনন্দের আমেজ। চৈত্রের শেষ 2 দিন ও বৈশাখের প্রথম দিন এই 3 দিন মূল উৎসব হলেও এর রেশ থেকে যায় আরও কয়েকদিন। আজ উৎসবের প্রথম দিনে নদী ও ছড়ার জলে ফুল ভাসিয়ে পুরনো বছরকে বিদায় জানানো হয়েছে। বান্দরবানের সাঙ্গু নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে চাকমা ও তঞ্চঙ্গা সম্প্রদায়ের বিজু বিশু উৎসব শুরু হয়েছে। তরুণ তরুণীরা ঐতিহ্যবাহী পোশাকে সেজে নদীতে ফুল অর্পণ করে নতুন বছরের সুখ সমৃদ্ধি কামনা করেছেন। পাশাপাশি চলছে পিঠা তৈরি, প্রার্থনা, পানি খেলা ও সাংস্কৃতিক আয়োজন। আমরা ফুল দিয়ে মা গঙ্গাকে নতুন বছর হিসেবে বরণ করে থাকি। আত্মীয় স্বজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে আমরা সাঙ্গু নদীতে আসছি। নতুন বছর যাতে আমরা সুস্থ থাকি, সুন্দর থাকি, আমাদের পরিবারে যাতে মঙ্গল আসে, বছর ভালোটা কাটুক, সবার জীবনে আনন্দ সুখ বয়ে আসুক। অন্যদিকে খাগড়াছড়িতেও ফুল বিজুর মধ্য দিয়ে শুরু হয়েছে চাকমা সম্প্রদায়ের বর্ষবরণ। ভোর থেকে শিশু কিশোর ও তরুণ তরুণীরা চেঙ্গি ও মাইনি নদীতে ফুল উৎসর্গ করে নতুন বছরকে স্বাগত জানায়। একই সাথে মারমা সম্প্রদায়ের সাংরাই, ত্রিপুরাদের বৈশু ও ম্রো সম্প্রদায়ের চাকরান উৎসবও চলছে। এছাড়া রাঙামাটি সহ দেশের সব পাহাড়ি জনপদে চলছে বর্ষবরণের আনন্দ উৎসব। সকল প্রাণী যাতে সুখী থাকে এই প্রার্থনা করছি। সুখ সমৃদ্ধি হয়, বিশ্ব শান্তি হয়, এই উদ্দেশ্যে এই প্রার্থনা নিয়ে আমরা গঙ্গা মায়ের কাছে ফুল অর্পণ করি। ভালো লাগছে, আর আমরা এখানে সবাই ফুল ভাসিয়ে দিয়েছি আমাদের পৃথিবীর জন্য, সুখ শান্তি মঙ্গলের জন্য, সবাই ভালো থাকে মতো। 12 থেকে 14 এপ্রিল পর্যন্ত মূল আয়োজন চললেও পাহাড়ি উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই। জাহিদুল আলম, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। পিলখানা হত্যার বিচার নিশ্চিত করা হবে সশস্ত্র বাহিনীর দরবারে প্রধানমন্ত্রী। পেশাদারিত্বের সাথে আপোষ না করার আহ্বান, জুলাই আন্দোলনে বাহিনীর ভূমিকার প্রশংসা। ঢাকা সহ 4 সিটিতে হামের টিকাদান কর্মসূচি শুরু, প্রচারণার অভাবে রাজধানীর কেন্দ্রগুলোতে উপস্থিতি কম। ময়মনসিংহে উপসর্গে আরও 2 শিশুর মৃত্যু। ফুয়েল পাশেও মিলছে না সুফল, সার্ভার জটিলতায় কাজ করছে না অ্যাপ। ভোগান্তি কমাতে সব পাম্প চালু রাখার দাবি গ্রাহকদের। বৈদেশিক আয়ের চাপ মোকাবেলায় জনশক্তি রপ্তানিতে বিকল্প উৎস খুঁজতে তথ্যমন্ত্রীর আহ্বান, প্রবাসীদের প্রতি হুন্ডি পরিহারের অনুরোধ। এবং ম্যারাথন বৈঠকেও শান্তি আলোচনায় পৌঁছাতে ব্যর্থ ইরান আমেরিকা। চুক্তি নিয়ে মাথা ব্যথা নেই ট্রাম্পের, ইরানকে সহায়তায় চীনের প্রতি সতর্কবার্তা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।